আর আমার রেসপন্সিবিলিটি আমার কমিটমেন্ট। হ্যালো আসাদ, তার ব্যাপারটা কি করলে? হবে দেশে ফিরতেছে রিদিতা। কালে ফিরছে, বুঝতেই তো পারছো। এখন তুমি যা ভালো বোঝো সেটাই কর। আরে তুমি নিশ্চিন্তে থাকো তো, তোমার মেয়ে মানে তো আমার। তার চেয়ে তুমি বরঞ্চ নিজের খেয়াল রাখো। হ্যাঁ, আর শোনো, আমি ভেবেছি কাল মিটিং শেষে তোমার সাথে দেখা করে আসবো। আমি পেমেন্টটা এখনই অ্যাডভান্স করে দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে। নাম খালিদ, পরিচয় সেটা অনেক আগেই বদলে গেছে। আমি কাউকে বাঁচানোর জন্য প্রতিশ্রুতি দিই না, বরং রেসপন্সিবিলিটি নিই। আর আমার রেসপন্সিবিলিটি আমার কমিটমেন্ট। এই দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ, আর আমার কাজ সেই মানুষ থেকে মানুষকে প্রোটেকশন দেওয়া। আই ওয়ার্ক ফর মানি, ক্লায়েন্টকে, শত্রুকে, যেটা আমার কাছে ম্যাটার করে না। তবে শত্রুর ব্যাপারে আমি বেপরোয়া। ভেতরের শত্রু, বাইরের শত্রু, সবই শত্রু। যতক্ষণ আমি বেঁচে আছি, টার্গেট সেফ। দেখ মা দেখ, তোর ভাই তোর বাবার জন্য কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যাচ্ছে। তোর বাবা বেঁচে থাকতে ওসিয়ত করে গিয়েছিলেন, এই বাড়ি, গাড়ি, সয় সম্পত্তি, ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে। তুই তো দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। আর এই কারণেই তোর বাবা তোকে দেশে আসতে বলেছিল। বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছেটা পূরণ করা যেত। তোমরা সময় কেন এসব বলতেছো? কষ্ট তো আমাদেরও লাগছে নাকি? মার কথা শোন, সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশনে। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ম্যাম, একটু খেয়ে নিন, না হলে তো শরীরটা টিকবে না। এগুলো খাবারের সব নিয়ে যাও। আমার শরীর টিকলো কি না টিকলো তাতে এখন আর কিছুই যায় আসে না। যায় আসে ম্যাম, আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। আর অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। সিরিয়াসলি? আপনি কি মানুষের সাথে এভাবেই কথা বলেন? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি ম্যাম। আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স লো হয়ে যাবে, বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন না, আর এতে আমার কাজের ক্ষতি হবে। তাই আপনার খাওয়া উচিত। জি ম্যাম, এটা আমার স্পেশাল ফিউশন, এটা খেলে মন ভালো হয়ে যাবে। একটু খেয়ে দেখেন না। হোল্ড অন, স্টপ। ওটার পটেনশিয়াল রিস্ক আমাকে চেক করতে হবে। একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। এটা আপনি বানিয়েছেন? জি স্যার, আমার স্পেশাল ফিউশন। টেস্ট কেমন হয়েছে স্যার? ভবিষ্যতে এমন আবিষ্কার আর কখনো করতে যাবেন না আপনি। এমন খাবার খেয়ে হজম করার থেকে গুলি খেয়ে মরে যাওয়া অধিক আরামদায়ক। এটা কোনো খাবার হতে পারে না, মানে অন্য খাবার যোগ্য কোনো খাবার থাকলে সেটা এনে ম্যামকে দিন। জি স্যার। চল। মা, তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এই মেয়ে সাইন করবে না। ওসিয়তনামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে দেখেছো? তারপর যখন বডিগার্ড না কি আসলো ওকে দেখেছো? একদম চুপ ছিল, যেন সব ফোন দিয়ে আগের থেকে এটে রেখেছে। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর, সবুর কর বাবা।
মানে যা করার আপোষে করতে হবে, জোর জবস্তি করে কিচ্ছু করা যাবে না। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। এমনিতেই একটা ঘটনা ঘটে গেছে, আর কিচ্ছু করা যাবে না। আমি যদি রিদিতাকে বোঝাই, ও বুঝবে। ও এখনো আমাকে বিশ্বাস করে। কচু বিশ্বাস করে মা তোমাকে? তুমি ওকে সহজ সরল মনে করো? ভাব নিয়ে থাকে, যেন কিচ্ছু বুঝে না। এমন একটা ভাব যে ভাজা মাছ উল্টে খেতে জানে না। মা, আমার আর সহ্য হচ্ছে না। আমার যা চাওয়া তা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সব। কোত্থেকে যে এক বডিগার্ড হারামজাদা এসেছে। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। বলো। আইরিন খালাম্মার সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়ে দেখি আগুন হয়ে রইছে। আইরিন খালাম্মা আর সাগর ভাইজান ফোন দিয়ে আটতাছে আপনার এই বাড়িতে বাইর করণের লাগে। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে আপনার নামে আজে বাজে কথা কই, জানি আফা আপনারে নিজে এই বাড়িতে খেদায় দেয়। ভাইজান এরা যা কইছে আমি শুধু মাথায় লড়াইছি, আমি কিন্তু মনে পানে আপনার পক্ষে। ভাইজান আমার বিষয়টা একটু দেখেন। শোনো, যারা দুই নৌকায় পা দিয়ে চলে, নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও, নিজের চরকায় তেল দাও। কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে, যাই তাইলে। স্যার। হ্যালো খালেদ, কি সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। তা জানি। বাই দা ওয়ে, ওদিকের খবর কি? উনি এখনো মানসিকভাবে কিছুটা বিষণ্ণ স্যার। এই বাড়ির পরিস্থিতি কিছুটা জটিল। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই ওনার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ঠিক আছে, আপডেট জানিও আমার। ইয়েস স্যার। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? ঠিক বলতে পারছি না ম্যাম, এখানে কখনো আগে আসিনি আমি। বাবা সব সময় বলতেন মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। শোক পালনের বিষয়টা ঠিক জানি না ম্যাম, তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। ম্যাম, যে আদর করে আপনাকে বন্দি করে রাখে সেটা যত্ন না, বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। কি সত্যি বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে, সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? চল মা, আমার ঘরে চল। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থও বদলে যেতে পারে। আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে। যা বলার আমার সামনেই বলুন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? চিনি। এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই, তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি এই বাড়ির ছেলে, আমি কি করতে পারি তুই জানিস না? আমি একটু বাইরে যাব। সরি ম্যাম, এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব, ব্যাস। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। জানো, ছোটবেলায় মা যখন খুব বকা দিত, বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত, অমনি আমি খুশি। চলুন। বাহ, তুমি হাসতেও পারো। সাগর, যা করার এখনই কর, আর দেরি করিস না। মা, এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা ডেকেছি। মা, তোমার মনে আছে এই বাড়িতে ঢোকার জন্য তুমি কত কষ্ট করেছো? তোমার সেই কষ্ট আমি বৃথা যেতে দেব না। কিন্তু কে জানতো তোর বাবা ওই মেয়ের নামে সবকিছু কুড়িয়ে রেখেছে। যদি সেই মেয়েটাই এই পৃথিবীতে বেঁচে না থাকে, দুটো ঝামেলাকেই একসাথে শেষ করে দেবো আজকে। কি করতে চাচ্ছিস তুই? শুধু এইটুকু জেনে রাখো, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না।